বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে আজ। শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরে আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের 7 জুলাই তারিখে 14টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর জাসাস এর আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাংস্কৃতিক আন্দোলন জোরদার করণ এবং বিএনপির মূলনীতি অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। 17 বছর স্বৈরাচার দাবিয়ে বেরিয়েছে, কিন্তু টিকে থাকতে পারে নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযোদ্ধার আকাঙ্ক্ষাকে ন্যায্যাত করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের 54 বছরেও সেই সমস্যা দূর হয়নি। 24-এর গণ অভ্যুত্থানে তরুণদের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, যা বাস্তবায়ন করবে এনসিপি নেতৃবৃন্দ। মঙ্গলবার মেহেরপুর শহরের পদযাত্রা শেষে মেহেরপুর কলেজ মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপি ঢাকা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। সেই রাষ্ট্র গড়ে তোলার লড়াই করছে এনসিপি এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে। সেই যে স্বাধীনতা ঘোষণা করতে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণ অভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 8 স্থানে ভেঙেছে বাঁধ। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়ি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কমপক্ষে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র গতিতে বাড়ছে পানি। এখানকার বাসিন্দারা চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রাত কাটিয়েছেন। নিরাপদে থাকতে রাতেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকেই। জেলা প্রশাসক জানিয়েছেন 131টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ফুলগাজীতে দেরপাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বড়ইয়া, নীলক্ষী 10টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান সবগুলা পানিতে তলিয়ে যায়, আমাদের অনেক মালসামানা ক্ষয়ক্ষতি হয় এবং কি নিচতলা যত বাসা বাড়ি আছে সবগুলা এই বন্যায় পুরা ডুবে যায়, মানুষের অনেক জানমাল অনেক ক্ষতি হয়। বিভিন্ন রাঘব বোয়ালেরা তাদের পেশি শক্তির জোরে এবং রাজনৈতিক ক্ষমতার জোরে দখল করে নিয়ে সেগুলোকে বর্তমানে যে পানির যে ধারণ ক্ষমতা সেটা নষ্ট করে দিয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা, তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। আর আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পরিকল্পনা সেটি হচ্ছে টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি। এটি করা হলে আমাদের যে বর্তমানে দুইটি বড় প্রকল্প হচ্ছে, একটা হচ্ছে রেজিলিয়েন্ট আরবান
ডেভেলপমেন্ট রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট RUTDP এবং আরেকটি প্রকল্প আমাদের এখানে এসেছে, সেটা হচ্ছে নোডাল সিটি প্রকল্প। এটির আওতায় আমরা বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। রাজধানীতে গত 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী ভারী বৃষ্টির অন্তর্ভুক্ত। আজও হচ্ছে বৃষ্টি। ঢাকা সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোলার চরফ্যাশনের পশ্চিমাঞ্চলের তেঁতুলিয়া নদীর কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব প্রায়। ঠিকানাবিহীন ভাসমান এই পরিবারগুলো অন্যের বাড়িতে আশ্রিত জীবনযাপন করছে। নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নেওয়ায় তীরবর্তী বসতিগুলোতে ছড়িয়ে পড়েছে সব হারানো আতঙ্ক। ভাঙ্গন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদী পাড়ে নজরুলনগর নীলকমল ইউনিয়নের বাবুরহাট থেকে ইউনিয়নের কাশেম মিয়ার হাট পর্যন্ত 20 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও মাত্র 5 কিলোমিটারে ব্লক ফেলা হয়েছে। বাকি 15 কিলোমিটার বেড়িবাঁধ এলাকার ভাঙন রোধে এখন পর্যন্ত টেকসই কোনো ব্যবস্থা না নেয়ায় গত 3 মাসে ঘরবাড়ি নদীতে হারিয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জোয়ারটা আইছে, এই জোয়ারটার লগে একটা সব গাফারি ফিরানি গাঙ্গা হালাইছে। ঘর 3বার ভাঙ্গা আরম্ভ হয়েছে। 3বারের আগে ওই দূরত্ব নে ভাঙ্গা এই কাছে আইছে। যদি এই জায়গাটুকু ভাঙ্গা নিয়ে যা তাহলে আর কিভাবে কোথায় থাকবো, মাথা গুজের না জায়গা নাই। 3 দফা নদী ভাঙনে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্বপ্রায় এসব মানুষ প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়ে ভাসমান জীবনযাপন করছে। আমি 1 মাস আগে ঘর করেছি, নদীটা আবার আমার ঘরের পাশে চলে আসে। এখন আমি কোনো যাবো, আমার কোনো তৌফিক নাই। আর 12 ঘন্টা জমি সব আমার নদী নিয়ে গেছে, ঘর দুয়ার সব ভাঙে চুরে গেছে। দ্রুত জানো এই নদী ভাঙ্গন কবলিত এলাকায় ব্লক ফালানো হোক বা স্থায়ী পদক্ষেপ নেওয়া হোক। 15 কিলোমিটার সহ নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। তারা আমার চিঠিটা দ্রুত আমলে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে যে যত দ্রুত সম্ভব এই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা হলো। আমি মনে করি যে এটা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ আদেশ হয়েছে। গত 23 জুন মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশনা দেয় ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তাৎক্ষণিকভাবে যে সকল জায়গায় ভাঙন দেখা যাচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ অংশসমূহে আমরা ইতিমধ্যেই অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কর্তৃপক্ষ দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবেন এমনটাই দাবি ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের। মিফতাক আলী, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। কারফিউ বা গুলি বর্ষণ কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। গেল বছরের জুলাই আগস্টে সব বয়সীরাই রাজপথে নেমেছিলেন ফ্যাসিস্ট সরকারকে হটাতে। উত্তাল আন্দোলনে সক্রিয় ছিল বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে বহু শিক্ষার্থী। স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন দেয়ালে ক্যালিগ্রাফি করে জানান দিয়েছেন তাদের শিল্প চেতনার। যে স্বপ্ন নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলেন তার বাস্তবায়ন দেখতে চান তারা। ইলিয়াস মাদবলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান, ন্যায্য দাবিতে ছাত্র জনতার আন্দোলন দমাতে হেন কোনো কৌশল নেই যা প্রয়োগ করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই সময় আন্দোলন দমাতে প্রথম দফায় দেয়া কারফিউতে রাজধানী যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া ও রায়েরবাগ পুরো এলাকা ছিল ছাত্র জনতার দখলে। এতে অংশ নেয় এসব এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। পুলিশের মুহুর্মুহ গুলিও দমাতে পারেনি তাদের। আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর যখন নৃশংস হামলা ও গুলিবর্ষণ শুরু করে তখন দেশের অনেক এলাকায় আন্দোলনের তীব্রতা সাময়িক কমে গেলেও যাত্রাবাড়ি এলাকায় সেই উত্তপ ধরে রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাই।
হামলা ও গুলিতে কারো জীবন গিয়েছে, কেউ বা গুরুতর আহত। তারপরও অন্যান্য শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের মাঠ ছাড়েননি। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন শিক্ষকরাও। এক পর্যায়ে মাঠে নামেন তারাও। পাঞ্জাবি টুপি এগুলো নিয়ে নামতে পারিনি প্রথম অবস্থায়। আমরা সদ্যবেশে সাধারণ গেঞ্জি পরা, লুঙ্গি, পায়জামা এগুলো পরে, ট্রাউজার পরে আমরা রাস্তায় নেমেছিলাম। মাঠে নামবো, আমাদের আর্থিক সাপোর্ট এবং আমাদের সাহসিকতার সাপোর্টগুলো আমাদের ওস্তাদরা দিয়েছেন। আমরা জানি যে আমরা শাহাদাত বরণ করবো এবং আমরা সবাই কালেমা পড়ে ওপেনলি একদম মাঠের ভিতরেই সবাই একসাথে কালিমা পরে আমরা এই মাদ্রাসার সামনে থেকে আমরা রওনা দিয়ে গণভবনের উদ্দেশ্যে যাই। রাজধানীর রায়েরবাগ এলাকায় আন্দোলনে অংশ নেন ঢাকা আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রবিন। পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এমনকি রবিনকে নিয়ে তার বাবাকে এলাকা ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম দেয় আওয়ামী লীগ। সামনে আর কি পুলিশের মুখোমুখি হই, পরে পুলিশ আর কি কোনো কিছু না বোঝার আগে আর কি সন্ধ্যার সময় আমরা ভালো মতো দেখতে পারিনি, আমাদেরকে আর কি হঠাৎ গুলি করা শুরু করে। আমার সাথে আমার আরও 2জন ফ্রেন্ড আছে, ওরাও গুলিবিদ্ধ হয়। ডান চোখে আর কি গুলি লাগছে। ডান চোখে আছে? জি, এই চোখে আর কি বর্তমানে আমি দেখতে পারি এইরকমই বললে চলে। আন্দোলনকারীদের পুলিশের গুলিতে হত্যার ঘটনা মেনে নিতে পারেননি মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জাবের। তাই বাবা মাকে না বলেই আন্দোলনে যেতেন তিনি। শেষ মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জাবের। একটা গুলি মারলো ডাইরেক্ট আমার চোখে, পরে পিছনে সবাই দৌড় দিচ্ছে, আমি দৌড় দিচ্ছি, পরে পিছে ছেঁড়া গুলি লাগছিল আর এটা ছিল রাবার বুলেট। চোখে যখন বাড়ি খেয়েছে আমি ওরকম বুঝিনি, বাড়ি খেয়েছে আমি তখন ফার্স্টে ব্যথা তেমন লাগেনি। পরে যখন দৌড় দিচ্ছি পিছে অনেক ছোট মাথায় ছিটা বুলেট যেগুলো লাগছিল। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। ভালো ফলন হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ফরিদপুরের পাট চাষিদের। সময়মতো বর্ষার পানি না আসায় শুকিয়ে গেছে খাল, বিল, জলাশয়। ফলে পাট জাগ দেওয়ার জায়গাগুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এতে একদিকে যেমন বেড়েছে উৎপাদন খরচ, অন্যদিকে কমেছে লাভের অঙ্ক। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। একসময় বর্ষা নামলে ফরিদপুরের গ্রামে গ্রামে ভেসে আসত পাকা পাটের ঘ্রাণ। সোনালী আঁশ নামে পরিচিত এই পাট ছিল বাংলার অর্থনীতির প্রাণ। এখনো সেই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন হাজারো কৃষক, কিন্তু এবার প্রকৃতির বিরূপতায় তারা পড়েছেন বিপাকে। পানি না থাকায় অনেকে বাধ্য হচ্ছেন দূরে গিয়ে পাট জাগ দিতে, ফলে বাড়ছে পরিবহন ও শ্রম খরচ। আবার কেউ কেউ আগের বছরের মতোই গর্তে মাটি চাপা দিয়ে পাট জাগের কথা ভাবছেন। পানি নাই, পানি বেগে পাট মরে যেতেছে, কাটতে পারতেছে আর কৃষকে অনেক কষ্ট হয়েছে। কালভার্টে সব বন্ধ, কালভার্ট খুলে দিলে মনে করেন যে আমাকে পাট নেওয়া ভালো হবে। এই মুহূর্তে সবচেয়ে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হলো পানি। এই পানি পাইতে হলে পরে সুইচ গেটগুলি সমস্ত সুইচ গেটগুলি খুলতে হবে, খোলাটা খুবই জরুরি। ফরিদপুরের সালথা, নগরকান্দা, বোয়ালমারী সদরসহ প্রায় সব উপজেলাতে একই অবস্থা। কৃষকদের দাবি, জেলার গুরুত্বপূর্ণ সুইচ গেটগুলো, বিশেষ করে সিএমবি ঘাটের গেট খুলে দিলে এই সংকট কিছুটা হলেও নিরসন হবে। পাট কৃষকদের জন্য যদি পানি কম হয় তাহলে পাটের কালার নষ্ট হয়ে যায় এবং কৃষকরা তাদের সঠিক মূল্য পায় না। পাটে হেভি খরচা, যা খরচা না 7 বছর হইতো তার চেয়ে এবার ডবল খরচা। এবার যে পাট হয়েছে তাতে 5,000-6,000 টাকা বাজার থাকলে এবার মোটামুটি গাড়িতে বাঁচতে পারে। কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় সব সুইচ গেট দ্রুত উন্মুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সবগুলো সুইচ গেট উন্মুক্ত আছে এবং এই প্রাকৃতিক জলাধারগুলোয় যথাযথভাবে পানি প্রবেশ করবে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে আপনি সব জায়গায় পানির উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। কৃষকের যে দীর্ঘদিনের দুর্ভোগ এটা লাঘব হবে। এবছর পাটের ভালো ফলন হয়েছে, কিন্তু দুশ্চিন্তা শুধু পানির। সময় মতো সুইচ গেট না খুললে শুকিয়ে যাবে সোনালী আঁশ পাট। পাট শুধু ফসল নয়, এটি ফরিদপুরের গর্ব, ফরিদপুরের শিকড়। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। ভারতের দাবেদারদের এ দেশকে শাসন করতে দেওয়া যাবে না বলেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস।
মঙ্গলবার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলা মহানগর ইউনিট থেকে আগত প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে অপর্ণা রায় বলেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সকলের। বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বক্তারা সনাতনীদের বাংলাদেশী হিসেবে বাংলাদেশের যে কোনো উন্নয়নে কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এবার গ্রাম বাংলার খবর। সিরাজগঞ্জের চোহালী উপজেলার এনায়েতপুরে তাঁত শ্রমিক ভ্যানে, রিকশা ও দোকানের কর্মচারী ট্রেড ইউনিয়ন সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডাক্তার শেখ মোহাম্মদ আয়ুব আলী সঞ্চালনায় ধুলিয়াবাড়ি হাজী কুদ্দুস জুনিয়র হাই স্কুল হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম খান, ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা সহ অন্যান্যরা। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী স্যারের মাতা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ খুরশিদ আলমের আয়োজনে মঙ্গলবার প্রেস ক্লাবের হলরুমে দোয়া ও মিলাদ মাহফিলে শেষে মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত ও চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী সহ তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরগাছা রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন। দোয়া শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী মাতা ওমেদা বেগম এর 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর শহরের পূর্ব মজমপুর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাই টিভি দর্শক ফোরামের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলে আল্লাহর কালাম ও বয়ান দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কুষ্টিয়া শহর শাখা সভাপতি মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মাওলানা আল আমিন হুসাইন বিন ফারুকি, টিম সদস্য মাওলানা মুফতি সানাউল্লাহ। মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়। মাই টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবুর আয়োজনে সাতক্ষীরা শহরের কুকরালি শাহী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও মাই টিভি পরিবারের সকলে সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। এ সময় দোয়া অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা এবং মাই টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগম এর 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ আনিস খান এর উদ্যোগে টাঙ্গাইল সন্তোষ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়
তালিমাতে কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর সুস্বাস্থ্য কামনা সহ মাইটিভির পরিবারের সকলের মঙ্গল কামনায় দোয়া করেন হাফেজ মোহাম্মদ আলী, হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহিষমারা নেতুর বাজার উচ্চ বিদ্যালয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম খান পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আলম স্বপন। আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সহ ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ। সাতক্ষীরায় 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলা শাখার সভাপতি নূরে আজম সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের গোদনাইল এলাকায় যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়। জ্বালানি মন্ত্রণালয়ের 4 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে চোরাই তেল বিক্রি করা 4টি দোকানে অভিযান করে 2 ব্যক্তিকে 14,000 টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে চাঞ্চল্যকর 5ম শ্রেণীর শিশু শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে অপরাধীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনতা। মঙ্গলবার মানববন্ধনে উপজেলা যুবদল, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক, সাধারণ শিক্ষার্থী শান্তা আক্তার, জাকিয়া ইসলাম তিশা সহ আরো অনেকে।